গল্পটি হলো দুই শত্রু রাজ্যের দুই যোদ্ধাকে ঘিরে, যারা ভাগ্যের পরিহাসে একসঙ্গে এক মিশনে বেরিয়ে পড়ে। কিন্তু এই যাত্রায় শত্রুতা ধীরে ধীরে বদলে যায় ভালোবাসায়, আর শুরু হয় তাদের জীবনের সবচেয়ে কঠিন লড়াই। আর আজকের পর্বে সেই গল্পই আরো এক ধাপ এগিয়ে যাবে। একের পর এক নতুন ঘটনা বদলে দিতে শুরু করবে পুরো গল্পের গতিপথ। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আ জার্নি টু লাভ ড্রামার রোমাঞ্চকর চতুর্থ পর্ব। আর যারা প্রথম 3টি পর্ব এখনো দেখোনি, তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের পর্বগুলো লিংক পেয়ে যাবে। তো গত পর্বে আমরা দেখেছিলাম জিনসা প্যাভিলিয়নে গিয়ে নিং খুব বাজেভাবে ফেসে গেছে, কারণ সেখানকার মালিক মেইনিয়াং তাকে অনেক পছন্দ করে ফেলে আর তার সাথে একটা রাত কাটাতে চায়। তা না হলে সে নিংকে ওখান থেকে যেতে দিবে না, আর তাকে কোনো গোপন খবর দিয়ে সাহায্য করবে না। নিং তাকে বারবার মানা করলেও সে কোনো কথাই শুনতে চায় না। এসবের মাঝখানে লিউ চুপ করে সেখান থেকে বের হয়ে গিয়ে রুইকে সবকিছু জানিয়ে দেয়। রুই তো এসব শুনে রেগে আগুন। সে সাথে সাথে সেখানে দৌড়ে যায় আর মেইনিয়াং এর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। কিন্তু এখানে আসে গল্পের নতুন টুইস্ট। রুইকে দেখে মেইনিয়াং রেগে যাওয়ার বদলে উল্টো আরো খুশি হয়ে যায়, কারণ সে একসময় স্কারলেট গার্ডে রুইয়ের অধীনে কাজ করত আর ওদের দুজনের সম্পর্ক অনেক ভালো ছিল। 5 বছর আগে মেইনিয়াং রুইকে জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। এরপর রুইয়ের দেওয়া অ্যান্টিডোট ব্যবহার করে সে নিজেও সেখান থেকে বেরিয়ে আসে। ওরা দুজনে একে অপরকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সারা রাত সেখানে বসে গল্প করে। রুই নিংকে পছন্দ করে কথা জানতে পেরে মেইনিয়াং তার আগের ব্যবহারের জন্য নিং এর কাছে ক্ষমা চায়। তার কাছে আন রাজ্যের প্রাসাদ ষড়যন্ত্র সম্পর্কে যতটুকু খবর ছিল তা সে ওদের জানিয়ে দেয়। আন রাজার 3 পুত্র সন্তান আছে। এদের মধ্যে দুজনকে তোমরা আগেই দেখেছো, আর তৃতীয় জন এখনো অনেক ছোট। প্রথম 2 প্রিন্স অত্যন্ত লোভী আর সিংহাসনের জন্য এর একে অন্যের বিরুদ্ধে যা কিছু করে ফেলতে পারে। কিন্তু এদের মধ্যে কেউই চায় না যে ইউয়ের রাজা তার রাজ্যে ফিরে যাক। তাই এই বিষয়ে তাদেরকে এখন শুধুমাত্র মার্কিউস সাহায্য করতে পারবে। মেইনিয়াং তখন মার্কিউসের সম্পর্কে তাদেরকে খুঁটিনাটি কিছু বিষয় জানিয়ে দেয়, এমনকি নোবেল কনসোর্টের সাথে তার অ্যাফেয়ারের কথাও বলে। এরপর ওরা সবাই আবার নিজেদের জায়গায় ফিরে আসে। কিন্তু রুই তখনও সকালের বিষয় নিয়ে নিং এর উপর রেগেছিল। রাতে নিং তার সাথে কথা বলতে আসলে সে ওই মেয়েটার সম্পর্কে জানতে চায় যার সাথে নিং এর বিয়ে হওয়ার কথা ছিল। রুই ওকে জিজ্ঞাসা করে যে ওই মেয়েটার সাথে এখনো কেন তার যোগাযোগ আছে। নিং তখন রুইকে বলে যে ওর সাথে আমার আর এখন কোনো যোগাযোগ নেই। আমি তো এসব কিছু সিজনের কথাই করেছিলাম যাতে তোমাকে জেলাস ফিল করাতে পারি। তুমি সেদিন জিনসা প্যাভিলিয়নে ওই ছেলেগুলোর এত কাছে বসেছিলে, আমার সেটা মোটেও ভালো লাগেনি। আমি অনেক কষ্ট পেয়েছি। নিং এর কথা শুনে রুই বুঝতে পারে ওর আসলেই ভুল হয়ে গেছে, তাই ভবিষ্যতেও আর এমন করবে না বলে নিং এর কাছে ওয়াদা করে। কিন্তু এই কথাটা তো নিং ওকে সরাসরিও বলতে পারতো, এত নাটকের কি ছিল। এতে রুই অভিমান করলে নিং ওর মান ভাঙাতে ওকে কিস করে, আর এর মধ্য দিয়ে দুজনের মাঝে ভুল বোঝাবুঝি মিটে যায়। পরদিন ওরা আবার অন্য এক শহরের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যাওয়ার আগে রুই সেই মাস্কম্যানের নাম করে লিউয়ের হাত দিয়ে স্কারলেট গার্ডের কাছে একটা চিঠি পাঠায় আর পরবর্তী শহরে ওর সাথে দেখা করতে বলে, কারণ সেই মাস্কম্যানের সঙ্গীরা তখনও জানতো না যে সে মারা গেছে। তাই রুই ওদের জন্য জাল বিছায় এটা জানার জন্য যে মাস্কম্যানের সাথে হাত মিলে এতদিন কে কাজ করেছে। শহরে পৌঁছানোর পর রুই বেরিয়ে পড়ে ওদের সাথে দেখা করতে। নিং বিষয়টা বুঝতে পেরে ওষুধ কেনার অজুহাতে তার সঙ্গে কিছু দূর যাওয়ার সিদ্ধান্ত নেয়। রুই স্কারলেট গার্ডের সঙ্গে একটা মন্দিরে দেখা করবে। নিং ওর সাথে সেখানে যেতে চাইলে রুই তাকে বলে, তুমি চিন্তা করো না, আমি নিজের খেয়াল রাখবো, আর তোমারও তো কিছু প্রয়োজনীয় ওষুধ কিনতে হবে। আমি কাজ শেষে সময় মতো ফিরে আসবো। তখন নিং ওকে বলে যে ওষুধ কিনে সে রুইয়ের জন্য বাইরে অপেক্ষা করবে আর ওরা একসাথে ফিরে যাবে। রুই এ কথায় রাজি হয় আর সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই প্রিন্সেস তার সেই প্যালেস গার্ডকে অনেক মিস করছে, কারণ অনেকদিন হয়ে গেল সে তাকে দেখে না। তাই সে একটি মন্দিরে যায় আর তার ভালোবাসার মানুষের জন্য প্রার্থনা করে। ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে উপস্থিত হয় সেই প্যালেস গার্ড। তাকে দেখে তো প্রিন্সেস খুশিতে আত্মহারা হয়ে যায়। প্যালেস গার্ড তাকে বলে যে সে কোনো এক কাজে পাশের শহরে এসেছিল। সে যখন জানতে পারে প্রিন্সেস কাছাকাছি একটা জায়গায় আছে, সে ছুটে আসে তার সাথে দেখা করতে। প্রিন্সেসের পর তাকে নিয়ে সবার কাছে যায়। কিন্তু উপদেষ্টা প্যালেস গার্ডকে দেখে অনেক রেগে যায়, কারণ তার এই বোকামির জন্য আরেকটু হলে আশেপাশের মানুষ প্রিন্সেস যে আসলে একজন মেয়ে সেটা জেনে যেত। তাছাড়া একজন প্যালেস গার্ড হয়ে সে কোন সাহসে প্রিন্সেসের সাথে এতটা ঘনিষ্ঠ হয়। উপদেষ্টার সাথে সাথে তাকে ধরে নিয়ে বন্দি বানানোর নির্দেশ দেয়। কিন্তু প্রিন্সেস তার কোনো কথা শোনে না। সে সবাইকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এই লোকটাই তার ভালোবাসার মানুষ আর ভবিষ্যতে সে তার স্বামী হবে। সেজন্য কেউ যেন তার সাথে খারাপ ব্যবহার না করে। তাছাড়া কালকেই সে প্রাসাদে ফিরে যাবে, তাই আজকে রাতটা যেন তাকে সম্মানের সাথে এখানে থাকতে দেওয়া হয়। প্রিন্সেসের কথা শুনে কেউ আর তাকে আটকায় না, কিন্তু ওরা সেই প্যালেস গার্ড আর প্রিন্সেস দুজনকেই নজরদারির মধ্যে রাখে। রাত হয়ে গেলে প্রিন্সেস সবার চোখে ফাঁকি দিয়ে তার সাথে দেখা করতে যায়। ওরা দুজনে একে অপরকে অনেকদিন পর দেখায় অনেক ইমোশনাল হয়ে যায় আর কিস করতে শুরু করে। কিন্তু হঠাৎই ওরা বাইরে থেকে মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পারে যে সেখানে আগুন লেগে গেছে। ওরা বাইরে বেরিয়ে এসে জানতে পারে যে তাদের উপর ডাকাত আক্রমণ করেছে। তারা প্রিন্সেসকে নিয়ে একটি রুমে রেখে আসে যেন তার উপরে কেউ আক্রমণ না করতে পারে। কিন্তু কিছুক্ষণ পরে সেই প্যালেস গার্ড প্রিন্সেসকে জোর করে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই রুই তার প্ল্যান মতো সেই মন্দিরে ঢোকে, কিন্তু হঠাৎই ওর উপর স্কারলেট গার্ডের অনেকগুলো লোক একসাথে আক্রমণ করে বসে। ওরা আসলে টের পেয়ে গিয়েছিল যে মাস্কম্যানের নাম করে অন্যকে ওদেরকে দেখা করতে ডেকেছে। রুই তখন তাদের সাথে ফাইট করতে শুরু করে আর একে একে ওখানকার সবাইকে মেরে ফেলতে থাকে। তাদের মধ্যকার একটা মেয়ের কাছ থেকেও জেনে যায় যে স্কারলেট গার্ডের বর্তমান ডান দূত এসব কাজের সাথে জড়িত। কিন্তু আতঙ্ক এখানেই শেষ নয়। ওরা রুইয়ের পালিত মাকে সেখানে ধরে নিয়ে আসে আর তাকে মারার হুমকি
দিতে থাকে। রুই এতে অনেকটা ঘাবড়ে যায়, কারণ তার পালিত মা তার কাছে নিজের বাবা মায়ের চেয়েও অনেক বেশি আপন ছিল। রুই ওর জীবনের বিনিময়ে তাকে ছেড়ে দিতে বললেও তারা রুইয়ের মাকে সেখানে মেরে ফেলে। রুই তখন তার মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এরপর রুইয়ের মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে আর সে সেখানকার সবার সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু স্কারলেট গার্ডের লোকেরা সংখ্যায় অনেক, তাদের রুই একা মারতে পারছিল না। ঠিক তখনই নিং সেখানে চলে আসে। আসলে রুইয়ের ফিরে আসতে দেরি হচ্ছিল দেখে নিং বুঝে যায় যে ও কোনো বিপদে পড়েছে, তাই সে সাহায্য করতে তাড়াতাড়ি সেখানে চলে আসে আর ওরা দুজনে মিলে একে একে সবাইকে মেরে ফেলে। পরদিন সকালবেলা ওরা রুইয়ের পালিত মাকে কবর দিয়ে তাকে সম্মান জানায়। রুই তার মায়ের মৃত্যুতে যেন কোনো এক অন্ধকার জগতে তলিয়ে যাচ্ছিল। নিং সেটা বুঝতে পারে, তাই ফিরে আসার সময় সে রুইকে বোঝায় যেন সে প্রতিশোধের রাস্তা ছেড়ে দিয়ে একটা স্বাভাবিক জীবন বেছে নেয়। মানুষের জীবন এতই ছোট যে শুধু অতীতের প্রতিশোধের জন্য বেঁচে থাকার কোনো মানেই হয় না। আর এখন তো তার সাথে নিং আছে। ওদের মিশনটা শেষ হয়ে গেলে ওরা দুজনে মিলে সবকিছু থেকে অনেক দূরে গিয়ে নিজেদের জীবনকে নতুন করে সাজাবে। রুই নিং এর কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। ওরা দুজনে একে অপরের সাথে একটা সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে থাকে। অপরদিকে আমরা দেখতে পাই প্রিন্সেসকে নিয়ে সেই প্যালেস গার্ড পালিয়ে যাচ্ছিল। প্রিন্সেস তাকে বারবার বলে যে সে তার সাথীদের ছেড়ে পালিয়ে যেতে চায় না, কিন্তু প্যালেস গার্ড তাকে বলে যে ডাকাতেরা ওদের সব স্বর্ণ চুরি করে নিয়ে গেছে আর ওখানকার লোকেরা প্যালেস গার্ডকে সেই ডাকাতের সঙ্গী মনে করছে, তাই সে কোনো মতে প্রিন্সেসকে নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছে। প্রিন্সেস তখনও তার কথা না শুনলে সে এক পর্যায়ে প্রিন্সেসের সাথে জোর জবরদস্তি করা শুরু করে দেয়। ঠিক সেই সময় প্রিন্সেসকে খুঁজতে খুঁজতে সেখানে লিউ চলে আসে আর প্যালেস গার্ডকে ধরে ফেলে। কিন্তু সেই প্যালেস গার্ড নিজেকে বাঁচাতে লিউ এর বুকে ছুরি মেরে দেয় আর জোর করে প্রিন্সেসকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেই সময় একই রাস্তা দিয়ে নিং আর রুই ফিরছিল। তারা লিউকে এমন মুমূর্ষু অবস্থায় দেখতে পায় আর ওখানকার সব ঘটনা জানতে পারে। তারা কোনো মতে লিউকে একটা সুরক্ষিত জায়গায় পাঠিয়ে প্রিন্সেসকে বাঁচাতে চলে যায়। নিং তাদেরকে খুঁজে পাওয়ার পরে প্যালেস গার্ডকে ধরে একটা গাছের সাথে বেঁধে ফেলে আর রুইকে বলে প্রিন্সেসকে নিয়ে ফিরে যেতে, কিন্তু প্রিন্সেস সেখান থেকে যেতে চায় না। এদিকে নিং আর রুইয়ের প্রশ্নের মুখে পড়ে প্যালেস গার্ড ভয়ে সব সত্যি কথা বলে দেয়। তাকে আসলে এখানে প্রিন্স দানিয়ান পাঠিয়েছে প্রিন্সেসকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসার জন্য, আর তার কথাতেই সে এখানকার সব স্বর্ণ চুরি করতে ডাকাতদের সাহায্য করেছে, কারণ কাজ করলে তাকে প্রিন্স দানিয়ান বড় পদে প্রমোশন দিবে। এসব কথা শুনে প্রিন্সেস তার উপর অনেক রেগে যায়। সে এতক্ষণ মনে করছিল প্যালেস গার্ড বোধহয় সবকিছুই তার জন্য করেছে, কিন্তু এখন সে বুঝতে পারে এগুলো সব সে নিজের স্বার্থের জন্য করেছে। সে অত্যন্ত স্বার্থপরা লোভী একজন মানুষ যে নিজের প্রয়োজনে প্রিন্সেসকে এতদিন ব্যবহার করে এসেছে। প্রিন্সেস এতে অনেক কষ্ট পায়। নিং তার এই অবস্থা দেখে তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু প্রিন্সেস চলে গেলে তো প্যালেস গার্ডের মৃত্যু নিশ্চিত, তাই সে প্রাণের ভয়ে প্রিন্সেসকে যাতা বলা শুরু করে দেয়। সে বলে, তুমি একটা নির্বোধ, অকৃতজ্ঞ আর অশ্লীল মেয়ে। এতদিন তোমাকে প্রাসাদের কেউ পাত্তাই দিত না, একমাত্র আমি তোমার খেয়াল রাখতাম, আর এখন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার মাথায় তো কোনো বুদ্ধিই নেই। একজন প্রিন্সেস না হলে তোমার মতো এত কুৎসিত একটা মেয়ের সাথে আমি কখনো কথাই বলতাম না। তুমি না আমাকে ভালোবাসো, তাহলে আমাকে বাঁচাচ্ছ না কেন? তার এসব কথা শুনে প্রিন্সেস পুরোপুরি ভাবে ভেঙে পড়ে। সে তখন রাগে দুঃখে নিজেকে সামলাতে না পেরে নিজের হাতে প্যালেস গার্ডকে মেরে ফেলে আর ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর ওরা সবাই প্রিন্সেসকে নিয়ে নিজেদের জায়গায় ফিরে আসে আর চিন্তা করতে থাকে কিভাবে সে স্বর্ণগুলো উদ্ধার করা যায়, কারণ এটা ছাড়া তো আর রাজাকে ফিরিয়ে আনা যাবে না। তারা বুঝতে পারে এতগুলো স্বর্ণ নিয়ে পাহাড়ের রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না, তাই ডাকাতরা নিশ্চয়ই পানিপথে স্বর্ণ পাচার করার চেষ্টা করবে, আর এতগুলো সোনা বহন করার জন্য কমপক্ষে 20 জন মানুষ তো লাগবেই। তাই আশেপাশে একটু জিজ্ঞাসা করলেই বোঝা যাবে তারা কোন রাস্তা দিয়ে গিয়েছে। এরপর রুইকে প্রিন্সেসের কাছে রেখে নিং তার সঙ্গী সাথীদের নিয়ে চলে যায় সোনা উদ্ধার করার জন্য। তারা একটু খোঁজাখুঁজি করার পর ঠিকই তাদের সন্ধান পেয়ে যায়, আর এরপরেই আমরা চমৎকার কিছু ফাইটিং সিন দেখতে পাই। নিং তার দলবল নিয়ে ডাকাতদের কাছ থেকে অসাধারণ দক্ষতার সাথে সমস্ত স্বর্ণ উদ্ধার করে নিয়ে আসে। কিন্তু এদিকে ঘটে গেছে আরেক অঘটন। আনরাজ্যের রাজা মার্কিউসকে পাঠিয়েছে তাদের রাজধানীতে নিয়ে আসার জন্য। তার সাথে আবার একজন মিনিস্টারও এসেছে। তারা সেখানে এসে সরাসরি প্রিন্সেসের সাথে দেখা করতে চায়, কিন্তু প্রিন্সেস তো তখনও অজ্ঞান হয়ে আছে আর তার প্রচন্ড জ্বর এসেছে। তার পক্ষে কোনোভাবেই দেখা করা সম্ভব না। কিন্তু সেই মিনিস্টার কোনো মতেই হাল ছাড়বে না। সে বলে, আমি শুনলাম আপনাদের প্রিন্স নাকি ভয়ে এখান থেকে পালিয়ে গেছে, সেজন্যই কি তাকে আমাদের সামনে আনতে পারছেন না? তার এমন তীক্ষ্ণ কথায় তারা আর কোনো উপায় না পেয়ে দূর থেকে প্রিন্সেসকে দেখার অনুমতি দেয়। রুই তখন ইউরাজ্যের অন্য এক রাজকুমারী সেজে প্রিন্সেসের কাছে দাঁড়িয়ে থাকে। সে বলে তাকে প্রিন্সেসের সাথে পাঠানো হয়েছে তার খেয়াল রাখার জন্য। কিন্তু এদিকে রুইকে দেখে মার্কিউসের মাথা ঘুরে যায়। আর এখানে আসে গল্পের নতুন টুইস্ট, কারণ মার্কিউস রুইকে খুব ভালোভাবেই চেনে। সে রানীর আদেশে ছোটবেলা থেকেই রুইয়ের কাছে বড় হয়েছে আর তার কাছ থেকেই মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছে। রুইয়ের জন্য তার ফিলিংস গুলো একটু অন্যরকম। সে একই সাথে তাকে নিজের গুরু বলে মানে, আবার তাকে মন থেকে ভালোবাসে। সে ভেবেছিল রুই বোধহয় 5 বছর আগেই মারা গেছে, কিন্তু হঠাৎই তাকে নিজের চোখের সামনে দেখে মার্কিউস হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। অপরদিকে রুইও তাকে দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সে জানতো না যে মার্কিউসই আসলে তার শিষ্য। তাকে তো সে জিউ নামে জানতো। সে যে এখন মার্কিউস হয়ে গেছে একথা সেদিন মেইনিয়াং তাকে বলেনি। এরই মধ্যে মার্কিউস রুইয়ের দিকে এগিয়ে এসে বলে, মাস্টার, আপনি বেঁচে আছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? আমি জিউ। আমি এখন আনরাজ্যের মার্কিউস হয়ে গিয়েছি। আমাকে কি আপনার মনে নেই? কিন্তু রুই একদম ঠান্ডা মাথায় এমন ভান করে যেন সে মার্কিউসকে চেনেই না। কিন্তু মার্কিউস তো এত সহজে হাল ছাড়া ছেলে না। সে নিশ্চিত ছিল যে এটাই তার মাস্টার রেনশিন। সে পাগলের মতো বারবার রুইকে ডাকতে থাকে। এদিকে মার্কিউসের এমন অতি আবেগী কর্মকাণ্ড দেখে নিং খুবই বিরক্ত হয়ে
হয়ে যায়। সে তাকে কোনোভাবেই রুইয়ের কাছে আসতে দেয় না। মার্কিউস তখন বুঝতে পারে যে সবার সামনে হয়তো রুই তার সাথে কথা বলতে চাচ্ছে না, তাই সে আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। রুই সাথে সাথে তখন মেইনিয়ানকে তার সাথে দেখা করার জন্য খবর পাঠায়। রাত হয়ে গেলে মার্কিউস আকাশে এক বিশেষ চিহ্নের ফানুস উড়িয়ে দিয়ে রুইকে সংকেত পাঠায়, কারণ সে রুইয়ের সাথে দেখা করতে চাচ্ছিল। কিন্তু রুই সেটা ইগনোর করে, কারণ সবার জন্য রেনশিন এখন মৃত, তাই অতীতের সব সম্পর্কগুলো তার জীবন থেকে মুছে গেছে। এরপর রুই নিংকে মার্কিউসের সাথে তার অতীতের কথা জানায়। রুইয়ের কথায় বোঝাই যাচ্ছিল যে সে মার্কিউসকে একটা বাচ্চা ছেলের নজরে দেখে। দেখাটাই স্বাভাবিক, কারণ মার্কিউস ওর থেকে বয়সে অনেক ছোট। কিন্তু আজকের ঘটনায় নিং ভালো মতোই বুঝতে পেরেছে যে মার্কিউস রুইকে শুধু নিজের গুরুর মতো দেখে না, বরং তার মনে রুইয়ের জন্য আরো গভীর অনুভূতি আছে, আর এই বিষয়টা তাকে অনেক চিন্তায় ফেলে দেয়। এদিকে মাঝরাতে প্রিন্সেসের জ্ঞান ফিরে আসে। তখন প্যালেস গার্ডের সাথে কাটানো মুহূর্তগুলো একে একে তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। যেই মানুষটার জন্য প্রিন্সেস নিজের জীবন ঝুঁকিতে ফেলে এত দূর এসেছে, সেই তাকে আজ ধোঁকা দিল। নিজের হাতে ভালোবাসার মানুষকে মেরে ফেলার এই কষ্ট প্রিন্সেস সহ্য করতে না পেরে আত্মহত্যা করার চেষ্টা করে। সে সময় রুই প্রিন্সেসের ঘরেই বসেছিল। সে সামনে এগিয়ে আসতেই প্রিন্সেস তাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। রুই তখন তাকে বলে, এটা তোমার জীবন, তুমি যদি শেষ করে দিতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না, কিন্তু মরার আগে তুমি একবার লিউয়ের সাথে দেখা করে আসো। যত যাই হোক, তোমাকে বাঁচাতে গিয়েই তো সে এত গুরুতরভাবে আহত হয়েছে, তার কাছে অন্তত একবার তোমার ক্ষমা চাওয়া উচিত। ওর কথা শুনে প্রিন্সেস তখন লিউয়ের সাথে দেখা করতে যায়। ওরা দুজনেই সমবয়সী হওয়ায় প্রিন্সেস তার মনের সব কথা তাকে খুলে বলে। লিউ তখন প্রিন্সেসকে বলে, আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি আহত হয়েছি, এতে আপনার কোনো দোষ নেই। আর একটা ছেলে আপনাকে ধোঁকা দিয়েছে তো তাতে কি হয়েছে? আপনার জীবনের মূল্য এর চাইতে অনেক বড়। আপনি যদি আন্দাজে গিয়ে মারাও যান তাহলে ইতিহাসের পাতায় আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এসব কিছু ছেড়ে আপনি একটা বেইমান লোকের জন্য নিজের প্রাণ দিতে যাচ্ছেন। এই কাজ করলে আপনাকে তো ভবিষ্যতে কেউ মনেও রাখবে না। এই যেমন আমাকে দেখুন, আমি জানি যে 20 বছরের বেশি আমি বাঁচতে পারবো না। আমার অসুস্থতার উপর আমার কোনো হাত নেই, কিন্তু আমি চাই একজন হিরোর মতো মৃত্যুবরণ করতে, যাকে এই দেশের সবাই মনে রাখবে। এটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সার্থকতা। লিউয়ের কথাগুলো শুনে প্রিন্সেসের মন মানসিকতা অনেকটা পরিবর্তন হয়ে যায়। সে বুঝতে পারে জীবন কখনো একজন মানুষের জন্য থেমে যায় না, আর এমন বিশ্বাসঘাতক প্রেমিকের জন্য এত অনুশোচনা করার তো কোনো মানেই হয় না। রুই বাইরে থেকে লিউ আর প্রিন্সেসকে কথা বলতে দেখছিল। সে প্রিন্সেসকে লিউয়ের কাছে এজন্যই পাঠিয়েছে যেন তার মন একটু হালকা হয়। পরের দিন সকালবেলা ওরা আবার একসাথে বসে আলোচনা করতে থাকে কিভাবে মার্কিউসের সাথে কথা বলে তাকে নিজেদের দলে টানা যায়। প্রিন্সেস নিজে গিয়ে মার্কিউসের সাথে কথা বলতে চাইলে তাদের উপদেশটা উল্টো রুইকেই অনুরোধ করে মার্কিউসের সাথে কথা বলতে। সে আসলে খেয়াল করেছে যে মার্কিউস রুইকে পছন্দ করে, আর এই সুযোগ সে কাজে লাগাতে যাচ্ছে। নিং তার পরামর্শে মোটেও রাজি হয় না, কিন্তু এরপরও তার জোরাজুরিতে রুই মার্কিউসের সাথে একবার দেখা করতে রাজি হয়, যদিও সে তার আসল পরিচয় তাকে জানাবে না। এরপর শিসান সুন্দর মতো রুইকে একজন রাজকুমারীর বেশে সাজিয়ে দেয়। সে তার চোখের পাশে একটা এক্সট্রা তিলও বসিয়ে দেয় যেন মার্কিউস তাকে চিনতে না পারে। এদিকে মার্কিউস সেখানে চলে আসলে রুই তার সাথে দেখা করতে যায়। মার্কিউস তাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে, মাস্টার, আমি আপনাকে অনেক মিস করেছি। এখন তো এই রুমে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। আপনি প্লিজ নিজের আসল পরিচয় বলে দিন। আমাকে কি আপনার একটুও মনে পড়ে না? কিন্তু রুই তখনও সে কথা স্বীকার করতে চায় না। সে মার্কিউসকে বলে, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি আপনার মাস্টার নই। এরপর সে মার্কিউসকে বসতে বলে আর তাকে জানায় যে সে যদি তাদেরকে এই মিশনে সাহায্য করতে রাজি হয় তাহলে তারা কিছুদিন আগে যে ডাকাতি হয়েছে তার দায়ভার আনরাজের কোন এক প্রিন্সের ঘাড়ে চাপিয়ে দেবে। মার্কিউস এই বিষয়টার সুযোগ নিয়ে রাজদরবারে নিজের অবস্থান আরো শক্ত করতে পারবে। শুধু তাই নয়, এ কাজ করলে ইউরাজ্যের দুটো শহর তাকে উপহার হিসেবে দেওয়া হবে। কিন্তু এসব কোনো কথাতেই মার্কিউসের মন বসে না। সে পুরোটা সময় রুইয়ের দিকে তাকিয়েছিল। সে রুইকে বলে, আমি যদি আপনার কথায় রাজি হয়ে যায় তাহলে আপনাকেও একটা কাজ করতে হবে। এরপর সে রুইকে তার জায়গায় চোখ বন্ধ করে বসতে বলে, আর সে নিজে ছোটবেলার মতো রুইয়ের পায়ের কাছে গিয়ে তার কোলে মাথা রেখে বসে। সে তখন রুইয়ের সাথে কাটানো পুরোনো দিনের কথাগুলো মনে করতে থাকে। অপরদিকে বাইরে থেকে নিং আর তার সাথীরা কান পেতে ওদের সব কথা শুনছিল। রুইয়ের সাথে মার্কিউসের এমন ঘনিষ্ঠ আচরণে নিং অনেকটা বিরক্ত হয়ে যায়, আর শেষ পর্যন্ত নিজেকে সামলাতে না পেরে ভিতরে চলে আসে। সে মার্কিউসকে সম্মানের সাথে সেখান থেকে চলে যেতে বলে। মার্কিউসও কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে রুই তার মাস্টার হোক বা না হোক তাকে সে ঠিকই নিজের কাছে এনে রাখবে। এদিকে সেই উপদেশটা নিংকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে বলে, মার্কিউস যেহেতু রুইকে পছন্দ করে, তাই রুই যদি তার সাথে ভালোভাবে কথা বলে তাকে খুশি করতে পারে তাহলে মার্কিউস তাদের সাহায্য করবে এবং তাদের রাজাকে মুক্ত করাও সহজ হবে। সে মূলত রুইকে নিজেদের স্বার্থের জন্য একটা পলিটিক্যাল টুল হিসেবে ব্যবহার করতে চাইছে। কিন্তু নিং তার এই প্রস্তাবে প্রচন্ড রেগে যায় আর সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করে দেয়। সে পরিষ্কার করে জানিয়ে দেয় যে রুই কোনো রাজনৈতিক সম্পদ নয় যাকে প্রয়োজন মতো অন্য কারো কাছে পাঠিয়ে দেওয়া যায়। রুই নিজের জীবন দিয়ে তাদেরকে এই মিশনে সাহায্য করেছে, তাই তাকে স্যাক্রিফাইস করার কোনো অধিকার কারো নেই। নিং রুইকে প্রচন্ড সম্মান করে এবং ভালোবাসে। সে কখনোই তাকে নিজের স্বার্থে ব্যবহার করবে না। বাইরে থেকে তাদের কথা রুই ও প্রিন্সেস দুজনেই শুনে ফেলে। নিং এর কথাগুলো রুইকে যেন অন্যভাবে নাড়া দেয়, কারণ জীবনে প্রথমবার কেউ তাকে এতটা ভালোবেসে তার স্বাধীনতা এবং মর্যাদার পক্ষে
মুখে দাঁড়িয়েছে। পরদিন প্রিন্সেস সিদ্ধান্ত নেয় যে সে নিজে যাবে মার্কিউসের সাথে দেখা করতে। তারা যখন সেখানে গিয়ে পৌঁছায় তখন মার্কিউস তার মিনিস্টারকে দিয়ে খবর পাঠায় যে সে অন্য এক জায়গায় আছে। সে ইচ্ছা করে প্রিন্সেসকে অপমান করার জন্য এই কাজটা করেছে। সে ভেবেছিল প্রিন্সেসকে কয়েক ঘন্টা অপেক্ষা করিয়ে তারপর তার সাথে দেখা করতে যাবে, কিন্তু প্রিন্সেস মার্কিউসকে না দেখে সে মিনিস্টারের উপর অনেক চটে যায়। সে নিজে মার্কিউসের সাথে দেখা করতে এসেছে আর তারা তাকে অজুহাত দেখাচ্ছে, এটা তো অনেক বড় অপমান। তাই সে অপেক্ষা করা তো দূরের কথা, তাদের সাথে আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। গাড়িতে ওঠার পর প্রিন্সেস রুইকে জিজ্ঞাসা করে তার অভিনয় কেমন ছিল। সে আগে থেকে অনেক ইমপ্রুভ করেছে, তাই না? রুই তাকে জড়িয়ে ধরে বলে সে অনেক সাহসিকতার সাথে পরিস্থিতি সামলে নিয়েছে। কিন্তু তাদের দুজনেরই সুন্দর মুহূর্তকে বাইরে থেকে মার্কিউস দেখে ফেলে আর সে হিংসায় জর্জরিত হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি নিং কিছুদিন ধরে অনেক অসুস্থ বোধ করছে, কারণ সে আবারও তার বিষের অ্যান্টিডোট নিতে পারেনি আর পরের শহরে পৌঁছানোর আগে তা পাওয়াও সম্ভব না। রুই নিংকে অবস্থায় দেখে ফেলে, কিন্তু বুঝতে পারেনি যে নিংয়ের শরীর এর চেয়ে অনেক বেশি খারাপ হয়ে গেছে। পরদিন মেইনিয়াং রুইয়ের সাথে দেখা করতে আসে। রুই তাকে জিজ্ঞাসা করে সে কেন আগে থেকে মার্কিউসের কথা তাকে বলেনি। মেইনিয়াং তখন তাকে জানায় যে সেই সময় নিং তার সাথে ছিল বলে সে রুইকে কিছু জানায়নি, কারণ রুইয়ের প্রতি মার্কিউসের অনুভূতিগুলো শুধু গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, সে তাকে ভালোবাসে। রুই প্রথমে বিষয়টা বিশ্বাস করতে চায় না, কিন্তু মেইনিয়াং এরপর তাকে বলে যে রুইয়ের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মার্কিউসের আচরণ কেমন অদ্ভুত হয়ে গেছে। সে আগুনে ধ্বংস হয়ে যাওয়া জায়গায় গিয়ে বারবার রুইয়ের দেহাবশেষ খুঁজত। কিছুদিন পর সে রুইয়ের ব্যবহৃত কাপড় চোপড় সংগ্রহ করা শুরু করে আর তার অনেকগুলো পেইন্টিং তৈরি করে নিজের বাসায় সাজিয়ে রেখে দেয়। তার এই কাজকর্মে বোঝাই যায় যে সে রুইকে কোন নজরে দেখে আর সে তাকে নিয়ে কতটা অবসেসড। মেইনিয়াং এর কথা শুনে রুইয়ের মন অনেক খারাপ হয়ে যায়। এরই মধ্যে মার্কিউস সেখানে চলে আসে নিং, রুই আর প্রিন্সেসের সাথে দেখা করতে। সে তাদেরকে বলে প্রিন্সেস আমাকে সেদিন একটা প্রস্তাব দিয়েছিল, আমি তার কথা মতো কাজ করতে রাজি, কিন্তু আমারও একটা শর্ত আছে। আপনাদেরকে সাহায্য করার বদলে রুইকে আমার হাতে তুলে দিতে হবে। আমি আপনাদেরকে চিন্তা করার জন্য 1 রাত সময় দিচ্ছি। কাল সকালে হয় আপনারা রুইকে আমার কাছে পাঠাবেন আর না হলে আপনাদের রাজার লাশ সংগ্রহ করতে প্রস্তুত থাকুন। তার এ কথা শুনে নিং এতটাই রেগে যায় যে সে আরেকটু হলেই মার্কিউসকে ধরে মেরেই ফেলতো, কিন্তু রুই তাকে আটকায় আর মার্কিউসের কাছে গিয়ে বলে তুমি আমাকে নিয়ে যেতে চাও তাই না? তাহলে বলো আমাকে তোমার কিসের জন্য দরকার? তুমি আমাকে নিজের দাসী বানাবে, নাকি তোমাকে প্রতিদিন আনন্দ দেওয়ার জন্য কনকোবাইন বানিয়ে রাখবে, নাকি আমাকে জীবন্ত পুতুলের মতো ব্যবহার করে তোমার মাস্টারের কাপড় চোপড় পরিয়ে সাজিয়ে রাখবে? এটা বলেই রুই মার্কিউসের গালে একটা চড় মেরে দেয়। তারপর তাকে বলে তুমি কি কখনো চিন্তা করে দেখেছো তোমার এই সমস্ত নোংরা চিন্তা ভাবনার কথা জানতে পারলে তোমার মাস্টার কতটা কষ্ট পাবে? রুইয়ের কথা শুনে মার্কিউস পুরো ট্রমাটাইজড হয়ে যায়। সে আর কিছু না বলে সাথে সাথে সেখান থেকে চলে আসে। এদিকে নিংও বুঝতে পারে যে মার্কিউসের ব্যবহারে রুই কতটা কষ্ট পেয়েছে। সে তখন রুইকে জড়িয়ে ধরে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। অপর প্রান্তে মার্কিউস যখন ফিরে আসছিল তখন হঠাৎই তার উপর একদল লোক আক্রমণ করে বসে। তাদের ফাইট করার কৌশল দেখে মার্কিউস বুঝে যায় যে ওরা স্কারলেট গার্ডের সদস্য। সে তখন তার 2 জন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে তাদের সাথে ফাইট করে সবাইকে মেরে ফেলে, কিন্তু এর পরপরই আরেক দল লোক তাদের দিকে এগিয়ে আসে আর তারা সংখ্যায় অনেক বেশি ছিল। মার্কিউস আর তাদের সাথে পেরে উঠছিল না, তাই সে তার সেনাদের কাছে সাহায্যের জন্য সংকেত পাঠায়। এই সংকেত নিং আর তার দল দেখে ফেলে। তারা সেই জায়গার কাছাকাছি থাকায় মার্কিউসকে সাহায্য করতে চলে যায়, কারণ তার কিছু হয়ে গেলে তাদের মিশনের অনেক বড় প্রভাব পড়বে। তারা সেখানে পৌঁছে এই দুর্বৃত্তদের সাথে ফাইট করতে শুরু করে। রুই সামনে না এসে তাদেরকে আড়াল থেকে সাহায্য করতে থাকে, কিন্তু এই মারামারির মধ্যে নিং অনেক গুরুতরভাবে আহত হয়ে যায়। নিংয়ের এই অবস্থা দেখে রুই দৌড়ে গিয়ে সরাসরি সেই দুর্বৃত্তদের লিডারকেই মেরে ফেলে আর সে এই কাজটা এত তাড়াতাড়ি করে যে মার্কিউস বুঝতেই পারে না এটা রুই করেছে। তাদের লিডার মারা যাওয়ার পর বাকিরাও সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু এরই মধ্যে নিংয়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সে রুইয়ের কোলে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ে। একই বিষের প্রভাবে সে অনেক অসুস্থ ছিল, তার উপর অতিরিক্ত রক্তক্ষরণে তার এখন প্রাণ যায় যায় অবস্থা। চিয়ানোকে পরীক্ষা করে বলে ওর হাতে আর বেশিক্ষণ সময় নেই। একথা শুনে ওখানকার সবাই কান্নায় ভেঙে পড়ে। এদিকে রুইয়ের অবস্থা তো আর দেখার মতো না, নিংকে হারানোর কথাও কল্পনাও করতে পারে না। তখন হঠাৎই তার মনে পড়ে সে একবার এমন একটা অ্যান্টিডোট খেয়েছিল যা সব ধরনের বিষকে নির্মূল করে। তার রক্তে সেই অ্যান্টিডোটের এখনো প্রভাব আছে। তাই রুই তার হাত কেটে রক্ত বের করে নিংকে তা খাওয়ায়, কিন্তু এতে সেরকম কোনো লাভ হয় না। নিং কিছুক্ষণের জন্য জ্ঞান ফিরে পেলেও তার অবস্থা সময়ের সঙ্গে সঙ্গে আরো খারাপ হতে শুরু করে। এসব ঘটনা এতক্ষণ দূর থেকে মার্কিউস দেখছিল। তার কাছে এমন একটা ওষুধ ছিল যা দিয়ে হয়তো নিংকে বাঁচানো সম্ভব। যদিও সে নিংকে একদমই পছন্দ করে না, কিন্তু রুইকে তার জন্য এত কান্নাকাটি করতে দেখে মার্কিউস সে ওষুধটা তাকে দিয়ে দেয়। এতে করে নিংয়ের জীবনের ঝুঁকি কিছুটা কমে যায়। এরপর তাকে নিয়ে সবাই ফিরে আসে। রুই সারা রাত নিংয়ের পাশে বসে ওর জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করে। সে সময় নিংয়ের সাথে কাটানো মুহূর্তগুলো একে একে ওর চোখের সামনে ভেসে উঠছিল। সকাল হলে নিংয়ের জ্ঞান ফিরে আসে। রুই তখন নিজেকে সামলাতে না পেরে রুম থেকে বাইরে বের হয়ে অঝরে কাঁদতে থাকে। নিংকে হারানোর কষ্ট যেন ওকে ভেতর থেকে গ্রাস করে ফেলেছিল। কিছুক্ষণ পর সে আবার নিংয়ের রুমে ঢুকে তাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। নিং রুইয়ের অবস্থা দেখে তাকে বলে যে সে এখন অনেকটা সুস্থ। আগামীকাল ওরা পরের শহরে গিয়ে পৌঁছালেই নিং বিষের অ্যান্টিডোট পেয়ে যাবে, তাই চিন্তা করার কিচ্ছু নেই। এদিকে রুই এত ঘটনার মধ্যে অনেক ক্লান্ত হয়ে যায় আর নিংয়ের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে।
পরদিন ওরা সবাই মার্কিউসের উপর হামলাকারীকে খুঁজতে বের হয়। দুর্বৃত্তদের লাশ দেখে ওরা বুঝে যায় যে এদের মধ্যে একদল ছিল স্কারলেট গার্ড আর আরেক দল ছিল বাইপান ট্রাইবের লোক। বাইপান ট্রাইব দুই রাজ্যেরই অনেক পুরানো শত্রু। তারা খুবই হিংস্র আর বর্বর প্রকৃতির এক জাতি। বাইপানরা বহু বছর ধরে সেই জায়গায় মাইলের পর মাইল ধরে সুড়ঙ্গ খনন করেছে আর দুই রাজ্যের মধ্যকার যুদ্ধের সুযোগ নিয়ে সেই শহরের বিভিন্ন গ্রামে ঢুকে চুরি ডাকাতি চালিয়েছে। তারা ফেরত যাওয়ার পথেই সেদিন মার্কিউসকে দেখতে পায় আর তার বিলাসবহুল জামাকাপড় গাড়ি ঘোড়া দেখে তার উপর আক্রমণ করে বসে। এসব কিছু বোঝার পরেই নিং সেই সুড়ঙ্গ পথটি ধ্বংস করে দেয়। কিন্তু বিষয়টা যেহেতু অনেক গুরুতর, তাই তাদেরকে তাড়াতাড়ি রাজধানীতে পৌঁছে রাজাকে এই বিষয়ে জানাতে হবে। তারা এই কাজের জন্য মার্কিউসের সাহায্য চায়। এদিকে মার্কিউস রুয়ের প্রেমে পাগল হলো, তার মাথায় তখনও কিছু বুদ্ধি বাকি ছিল। সে বুঝতে পারে পরিস্থিতি এখন অনেক জটিল, তাই আপাতত রুয়ের পিছনে ঘোরা বাদ দিয়ে তাকে কাজে লেগে যেতে হবে। তাই তারা সবাই একসাথে যত তাড়াতাড়ি সম্ভব রাজধানীর উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানেই গল্পের চতুর্থ পর্ব শেষ হয়ে যায়। তো আজকের পর্বটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর মাত্র কয়েকটা পর্ব বাকি, তারপরই ধীরে ধীরে সামনে আসবে এই পুরো যাত্রার আসল পরিণতি। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো আর ড্রামা ট্যুরের সাথে থেকো। দেখা হবে পরের পার্টে।